তা ওদের ওখানে আমরা এক রাত ছিলাম। আমাদের ওর ফ্রেন্ডের এক বাসায় আমাদের থাকতে দিয়েছিল এক রাত। তারপর রাতে যখন দুধ খেতে চাই নাই তখন আমি বলছি, "তুমি না খেলে আমিও খাবো না।" আমার ৩৫ রানিং। আপনি কি অনুষ্ঠানে শুনতেন আগে থেকে? আমি আগে শুনতাম না তো। মেয়ের পরীক্ষার জন্য আমি টিভির কানেকশনটা অফ করে দিই। তখন যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন মেয়ে এই ব্যাক শোয়ার আগে এফোর্ট ছিল তখন আপনাদের এই ভেবেছি। মা আর মেয়ে দুজনে মিলে একসাথে শোনেন? হ্যাঁ, ও শুনেন। হ্যাঁ, ও ফার্স্ট শোনে। রেডি করে মানে ভেরি কিউট। শি ইজ সো কিউট। ও আছে, ও আমাদের আশেপাশে আছে। গল্পের প্রয়োজনে হয়তো বা ওকে আমরা বাইরে পাঠিয়ে দেবো কারণ গল্পটা খুব সেনসিটিভ এবং শি ইজ সো কিউট মাশাআল্লাহ। ও কি আপনাকে খোঁজ দিয়েছে এই গল্প অনুষ্ঠানে নাকি? হ্যাঁ, আমাকে বলে, "মামা তাহলে তুমি যেন কান্না করো, তুমি যে মন খারাপ থাকে সবসময়, তুমি তাহলে এখানে যেহেতু আঙ্কেলদের সাথে যে নাম্বার দেয়, তখন বারবার কয়েকটা নাম্বার নেয়, তখন ওখানে চেঞ্জ থাকে নাম্বার। এই যে ওখানে গান চলে আসে। ওই নাম্বারগুলো হলে একসময় আমার মেয়ে দ্রুত মশার বিদ্যুৎ থেকে জের কলমে আর একটা মোবাইলে ওই নাম্বারটা লিখা তারপর রেকর্ড করে রাখে।" গ্রেট! আমার চাইতে মেয়ের আগ্রহ ছিল বেশি। আচ্ছা, তারপরে আপনি ও শুনে বলে আপনি শুনতে গিয়ে আপনি নিজে এই খোঁজ চলছেন। চল ঠিক আছে। চলেন শুরু করেন। আমি 2008 এ আমার বোন ধানমন্ডিতে থাকবেন। ওই বোনের হাসব্যান্ড এখন কোরিয়ায়। তখন ২ ছেলেকে পড়ালেখার জন্য ওই বোন থাকবেন। তখন ওই বোনের বাসায় আসি আমি নিচে আমার বাচ্চার বাবার ফুফু থাকতেন। তখন এরা আমাকে দেখে বলতো, আমি একটু আগে থেকে এই বড় পর্দাটা আমি এখন থেকে না, আমি তা আগেও নামাজি। কিন্তু তখন একটু বাইরে যখন ছিলাম দেশের বাইরে তখন স্টাইল জমে হেয়ার স্টাইল করতাম। অনেকে উনিয়াল পুলিশ হয়েছিল, অনেক ড্রেসও দিতে পারে। আচ্ছা, তো আমি একটু পেছনে ফিরতে চাই আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। খুব ছোট করে যেহেতু আপনার গল্পটা মূলত সংসার কেন্দ্রিক গল্প, তার আগে আমি একটু জানতে চাই যে আপনার পরিবার সম্পর্কে। আপনার বাবা কি করতেন? আপনার ভাই বোন? আমার বাবা রোকসেন হাইয়ের প্রথম শ্রেণী ঠিকানার ছিলেন। আমার বাবা স্ট্রোক করে মারা যান 2003-এ। তখনই আমি বাইরে যাই। আমার বোন দুলাভাই আর বোনের ছেলে ছিল, তখন ওনারা বাইরে ছিল আগে থেকেই। তখন আমি একসময় বলেছিলাম যে আমাকে নিয়ে যেতে ওই দেশে, দক্ষিণ কোরিয়াতে। তখন আমার দুলাভাই বলেন, আর মেছা মেয়েরা এখানে আসেরা, এতটুকু শেষ, আর কোনো কথা হয় নাই। তার কয়েক মাস পরে আমার বাবা স্ট্রোক করে মারা যান। দেশে থাকা আসার পরে যা হোক ওটা একটা আমার ফ্যামিলির সাথে আমার মার সাথে একটু রাগ হয়েছিলাম। তারপরে ওই যে বোনটা আমাকে এখন যে সব কিছুই দেখে তার উপর একটু রাগ হয়েছিল। তার জন্য ওই বোনের বাসায় এসেছিলাম। আর তাদের সাথে আমি টোটালি কন্ট্যাক্ট করতাম না, তখন সময় কাটাতাম শুধু আমার রুমে একটা টিভি। আমি স্টেডিয়াম থেকে একটা টিভি কিনছিলাম ওই সময়, যে আমার সময় আসলে কাটে না ইবাদত করেও। আচ্ছা, আপনার পড়াশোনা বেশি দূর হয়নি? না, ত্রিপুরার এটা বাহিরে চলে গেলাম, এটার করা হয়নি। তারপর আর আপনি পড়াশোনা করতে পারেননি। ওকে, সো দেশে আসলেন। দেশে আসার পরের ঘটনা? দেশে আসার পর যা হোক এভাবে আমার তাও সময় কাটে না। তখন বিভিন্ন তালিমে যাই, নিচে যাই। তখন ওই নিচের ওই সময়ে ওরা ছিল 2 বোন। তো আমাদের বাসায় আসতো, আমাদের বাসায় কোনো ছেলে ছিল না। তখন বেশ ওদের সাথে মাঝে মাঝে বাইরে যেয়ে খেতাম। আর আমার ব্যাগের পার্সেও অনেক টাকা থাকতো। তখন মার্কেটে যেতাম, ওদেরকে বাইরে গেলে খাওয়াইতো। আমার বলতো, আন্টি ঠিক আছে খাও। আমিও খেতাম, মজা পাইতাম। একা একা ভালো লাগে, ওদের সাথে নিয়ে যেতাম। তখন আমার বাসায় এসে ওদের গেস্ট আসলো, আমাদের বাসায় থাকতো। তখন আমার ফোন নিয়ে বলতো, আন্টি একটু ফোন নেইও না? আচ্ছা ঠিক আছে খাও। এভাবে কোথায় যে ওরা দিত আমি এত জানতাম না, কিন্তু ওরা কথা বলতো। বাট ওই নাম্বার থেকে আমাকে আবার কল আসতো। তখন আমি বলতাম যে আসলে আমি তো বোন দিইনি, এই বলে আপনাকে নিছে। এভাবে সে বিশ্বাস করতো না। এভাবে সে 1 দিন 2 দিন কথা বলতে বলতে পরে আমার সাথে কথা হয়। পরে আমি তার সঙ্গে কোনোদিনও কথা বলিনি, মেসেজ পাঠাকম। তারপর ও সময়টা মনে হয় টি20 খেলা ছিল, ক্রিকেটের টি20 হচ্ছে। আমি আমার আগের থেকে ছোট সময় থেকে ক্রিকেট খেলার ভক্ত। তখন দেখতাম আর ওনাকে মাসও তখন গুলো না যে ঠিক আছে আজকে যদি এই বাংলাদেশ জিতে তাহলে আপনার সাথে আমি কথা বলবো, মেসেজ পাঠাবো। না, তখন ওই টি20 জেতা পারো 2008 সালে। তখন আমি তার সাথে ওই দিন থেকে প্রথম কথা বলি। তখন আমাকে বলে যে আপনি নাম্বার, আমি বলি কি আসলে এই মুখ নামে কি আপনাকে চেনেন? বলে হ্যাঁ আমার মামা তো বোন। আমি বলি হ্যাঁ ওরাই ফোন করতো, কিন্তু আমি কখনো আপনাকে ফোন করিনি। এই নাম্বারটাকে আমার নাম্বার নিয়ে ওরা কথা বলতো। এইভাবে তার সাথে পরিচয় হলে সেই তখন করতো আপনার এই যে 2008 সালের ভোটের কাজগুলো যে হইতো, বিভিন্ন জায়গায় থাকতো, তখন অনেক কথা হইতো। তখন বলতো যে আমি একটু আজকে কথা বলতে পারবো না, আমার এখানে রিসার্চের নেই। তখন আমি নিজে যে ওকে কখনো 100 টাকার নিচে রিসার্চ দিতাম না। তখন ও বলতো কি
আমি ফোন দিতাম না, যখনই রিচার্জ দিতাম তখন আমি আর ফোন দিতাম না। দেখি যে ও দেখে রিচার্জ দিলাম, তুই রিচার্জ করেছি, তখন দেখলাম ফোন পড়ো, কী জন্য আমার মোবাইল টাকা পাঠাইছে। আর ও যখন ফোন করতো ভোর 4টা পর্যন্ত দেখা যায় কথা বলতো, আমার ব্যালেন্স থাকবে, আমার ব্যালেন্স শেষ হলে ও আবার ধরতো, তখন আমি ফজর নামাজ পড়ে পরে ঘুমাইতাম। পরে আরেকদিন বলতে আমি আজকে কথা বলতে পারবো না, কারণ আজকে আমার রিসেপশন নাই, এখানে টাকা নাই। তখন আমার ওই দিন ধরা পেরে গেছে যে হ্যাঁ আমি টাকা দিচ্ছি তোকে, এইভাবে মানে প্রতিশোধটা দিয়ে। আপনাদের দুজনেরই ভালো লাগা তৈরি হচ্ছিল সে সময়? 14 দিনের কথা হয়েছে, আমার যেটা আগে হয় নাই। ফ্যামিলি থেকে আমার মা বোনরা একটা ছেলে ঠিক করে আমার সিটিতে, ওই ছেলেটা আমাকে আমার বোনের বাসায় দেখতে আসে। পরে আমার বোন জিজ্ঞেস করে যে তোর কেমন লাগছে, আমি যে ভালো। তখন এক পর্যায়ে ছেলেও পছন্দ করে, কিন্তু ছেলে বলে আমাকে 6 মাস করে তুলে নিবে, এখন বিয়ে হবে। তখন আমার জামাই বোনরা এক পর্যায়ে চায় আমার সিটিতে, আমার চাচা বা আমার বাবা যেহেতু বাচ্চা ছিলেন, আমার চাচাই গার্জেন ছিলেন না, আমার মা সবাই তারা যে হয় বাসায় যা বলে যে না আমরা দিব, কিন্তু বাট উঠে আনার পরে 6 মাস রাখেন, তা তো সমস্যা নাই, কিন্তু যেদিন বিয়ে হবে সেদিন বিয়ে নিয়ে আসতে হবে, আপনাদের বাড়িতে নিতে হবে। এটা কে বললাম আমার ফ্যামিলি থেকে। তখন এক পর্যায়ে এটা আমি জানতাম না, ওই দিন এই দিন যেদিনে আমার ফ্যামিলি থেকে ছেলে বাসায় গেছে, তার আগের দিন আমি ওকে ফোন দিয়েছি যে আমার মনে হয় এক জায়গায় বিয়ে হওয়ার কথা হলে যে তোমার যাওয়ার দরকার না, আমি কালকে ভিতরে আমি ঢাকায় আসছি, ঠিক আছে তুমি যাও না। তখন আমার বন্ধুরা বললাম আমি তো যে কি করবো, এখনই তো সব কিছু না, আমি তোর আপনারা তো কথা বলবেন, আমি তোর যাবো না, আমি বাসায় থেকে যেতে বললো। আচ্ছা ঠিক আছে। তখন বোনের ছেলে মেয়ে আর আমি বাসায় উঠলাম। পরের দিনও আসলো, তখন আমি আবার দিন একটু পার্লারে চলো দিয়েছে। আর এখন আমার বোনের ছেলেটা এখন ঠান্ডাটা পড়ে, তখন ও ছোট ছেলে বলতো যে জানো তুমি কোথায় যাচ্ছ, তখন আমি বললাম যে এই ডেটিংয়ে যাচ্ছে, কিন্তু শেষ করে দেয়, কারণ আমি অ্যাকচুয়ালি এই টাইপের ছিলাম না। তখন সত্যি দিন ডেটিং থাকছি, মানে ওর সঙ্গে দেখা করতে চাচ্ছি না। তখন আমি বললাম টাইম, মানে 14 দিনের মধ্যে কি এরকম হয়েছে যে আপনি ওকে পছন্দ করে ফেলেছেন, ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ ও আপনাকে ফেলেছে, ওর কথা অনেক শুনতাম, ও যে ওর কাজিনদের মুখে ঠিক ঠিক বলতো ওকে কি করার জন্য কি ওই সেদিকটা আমি ভালো ডিসিটিং ফল ইন লাভ আছে অ্যাকচুয়ালি কর্নার দলি হয়েছে। মাঝখানে যেটা হতো আমার বিয়ে যে আমি যখন জিজে থাকতাম তখন ওরা যেতাম, ওর আম্মারটে ওর আম্মার ওই মেয়ের মারা বলতো যে এর জন্য বিয়ে হবে আমার রেস্টারেট, তারা যে আমার যার সাথে বিয়ে নেক্সট ডে হলো, তারা যে চাচা তাকে বলতো যে উনার জন্য একটা ছেলে দেখো, দুনোমার বলতো যে আবার যার মুখই দেখলাম না তাকে বিয়ে কি হবে ঠিক করে দেখছিল। তখনও আসে, আসার পরে আমি তো দেখুন আমার 10,000 টাকার একটা নিয়েছিলাম, ওই সময় 10,000 টাকার একটা 3 পিস অনেক কাজ করা বাইরের এক্সট্রা ছিল, ওটা পরে গেছে। তারপরে অনেক স্বাদ ছিল আল্লাহরে যে, তারপরে ওর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তা আমি রিক্সা বসায় তার আগের কতটুকু বলতাম যে আপনি যে আমাকে, আমি তো সুন্দর না, আমাকে যে পছন্দ হবে কিভাবে বুঝবো, তোকে বলে তোমাকে যে আমি পছন্দ, আরে ঠিক আছে যে আমাকে আমি কিস দিব একটা কিন্তু আমি একটু বিশ্বাস করিনি, জাস্ট যাই হোক। তখন আমি ওকে ফোন দিই, তখন দেখি সে একটা ছেলে ফোন দেয়, তখন আর বুঝে এই হবে অনেক লম্বা তো এরকম 5'10", তখন ও ফোনটাকে উঠায়, তখন আমি বেটা রিক্সা আসি বেগাজ বিচ্ছর দিকে, তখন ও আসে, ও রিক্সায় উঠে প্রথমে আগে আমাকে কিস দেয়, এই তখন আমি কি কথা বলবো না কি করবো, আসলে হারাইলে এখানে মেলে, তখন এগুলা তখন আমি রিক্সাওয়ালাকে বলি কি রে মরিচ আপনি আমি কোথায় যাবো, এই সময় আসলে কোনো মাথায় আসছিল না। তখন মেলার মধ্যে মামা মেলার মুডি পার্কে যান, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, ওইটা মাথায় উঠলে খেয়াল করি নাই। তারপরে গেলেন ওখানে জাস্ট 1 ঘন্টা কথা হয়েছে, তখন আমি কথাগুলা বললাম, শেয়ার করলাম, তখন বললাম ঠিক আছে উনি সমস্যা নেই, আমি বিয়ে করব, তোমাকে আমার দেশে যেতে হবে না, করিতেলাকে বিয়ে করতে না। তখন আমি বলতাম কি করতেছিল এটা, আমি জানতো ও 3 ছিল কিন্তু ভোটার ওই কার্ড, ও ভোটার আইডি কার্ডে কম্পিউটার সাইন্স হ্যাঁ কাজ করে, হ্যাঁ কাজ করে। তারপরে কি হলো ও বললাম, তখন ও বললো কি চলো একটু বার কি ঠিক, তখন আমার কাছে আসলো ওর খুঁজে কাছে জানা যায় না, তখন আমি ওর জন্য একটা মেরুন পাঞ্জাবি কাজ করা পাকিস্তানে। 14 দিনের মধ্যে এত দূর চলে গেলেন আপনারা? ওই যে আমার বিয়ে ঠিক হয়েছে দেখে ও আসছে ঢালগাতে বাজে, আমি দেখিনি ওকে দফায় দেখলাম, অর্থাৎ দেখপানির ঘা আপনাকে তো দেখবো দেখতে আসছে, বিয়ে তো দেখুনি। তখন ওই জন্য ও যখন কথা বলে তখন বলে যে না তোমার ওখানে যেতে হবে না, তোমাকে বিয়ে করবো। তারপরে আমি বললাম যে আপনি যে বিয়ে করবেন ঠিক আছে, আপনার আত্মীয় আছে তাহলে এখানে তাদেরকে বলেন, ভাই না তাদেরকে বলা যাবে না, আপনার বাবা মা না না ভাই কি না দাও বলা যাবে না, বলে আপনি ও কি ভালোবেসে ফেলেছে অনেসে আসলে শুধু
যে কথা হচ্ছে। যাই হোক, এগুলো কিন্তু পয়েন্ট, এগুলো খুব পয়েন্ট, এবং এগুলো তোমার আমার জীবনে প্রতিনিয়তই হতে যদি নয় আমার ক্ষেত্রে কানাডার ক্ষেত্রে একান্তে হয়ে যায়। তো আমি ওই দিনই প্রথম দিকে, তারপরের দিনই আমার আর কি বিয়ে, তখন আমরা নিউ মার্কেট যাই, মার্কেটে যে আমার সাইজ চুজ করে ওরা ভিডিও টাকা দিচ্ছে, ওকে। আর আমার শাড়ি বোনা টাকা হয় না, আমাদের যে লেখা হচ্ছিল না, শপিং দেওয়া হয় না করা, বোন আমি কিছু টাকা করে রেখেছি, হ্যাঁ, বলে আপনি এইভাবে পাঠিয়ে দূরে যাও। তখন পরে আসে আমার শাড়ি গাড়ি কেনা পরে আমার ব্লাউজ বানাই দিয়ে আমার যায় না, আমরা বাইরে তখন কি খেয়ে দুজন কিনে আমরা শাড়ি খাচ্ছে নামিয়ে দিচ্ছি, উনি চলে আপনার দুজন বুড়ির টমটম তো যেন ও নিয়ে ওটা কথা হয়েছে, মানে কি জানতেন ওর পরিবার সম্পর্কে কোনো ডিটেলস জানতাম, কারণ ওর কাজিন ভাই সবসময় বলতো। আচ্ছা, আর পরিবার সম্পর্কেও জানবো না, তেমন জানতেন না আমার পরিবারের সঙ্গে। 14 দিনের দিন দেখা, প্রথম দেখাতে এরকম একটা, আমি আসলে কিছু বলি নাই কিন্তু, কারণ কি তাকে চিনি না, তার কাছে আমার ফ্যামিলি। এরপরের দিনই আপনারা বিয়ে করার প্ল্যান করছেন, তো বিয়েটা তো আসলে পারিবারিক বন্ধন। পরের দিনে পরিবার বলেছিলাম আমি, কিন্তু ও তখন একটা কথা বলে যে না, যদি বিয়ে না হয়, তুমি যদি আপনি কোথাও বিয়ে করো তাহলে আমার কি হবে জানি না। তখন আমি ভাবলাম যে, আর আমি তখন ওই যে যখন ধানমন্ডি পার্কে গেলাম, ওকে আসলে মুখও দেখতে পারি নাই, শুধু পায়ের দিকে তাকায় থাকতাম। আসলে আমার পাটা অনেক সুন্দর, হাত সুন্দর, কিন্তু পাটা অনেক সুন্দর ছিল। আমি তখন পায়ের দিকে তাকাইছিলাম, তবে পা দেখিয়েছি, আর ওকে ওর উপর না, আমি ওই নিজেই তাকাই আছি, তো পায়ে দেখতেছি শুধু, তার মুখের দিকে লজ্জা পাচ্ছি তাকাইতে, তো শুধু পায়ে দেখতেছি। তখন ভাবতেছি যেহেতু তার আটা যখন সুন্দর, আর নিশ্চয়ই লোকটা সুন্দর হবে। এখন তখন যখন ও অন্যদিকে তাকাচ্ছে, হয়তো তখন আমি তোরকে একটু দেখি, কিন্তু আমি একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি তোমার সাথে অনেক ম্যাচিওর মেয়ের, কিন্তু আমি লজ্জা পাচ্ছিলাম ওর দিকে তাকাই। দেন আপনারা যদিও আপনার আবি মাফির কাছ থেকে ফোনের মাধ্যমে কথা হয়েছিল, তাই ফোনের মাধ্যমে কথা কতো না দেখা অনেকটা একটু থাকে, ব্যতিক্রম থাকে। তখন যখন ফেস টু ফেস কথা, তখন লজ্জা ছিল, কিন্তু ওকে আমি অনেক টাইম করে মুখে দেখে তাকাইতে পারিনি। যাই হোক, এক পর্যায়ে তখন ও মার্কেটে নিয়ে যায়, এগুলা কিনা হয়, তখন আমি ওর ওই কাছে মায়ের কাছ থেকে আমি টাকাগুলো নেই। তখন তোরা ব্যাংকে জ্বরে ছিল না, পরে ওখান থেকে 7,000 টাকা নিয়ে আমি আরো মার্কেট ওখানে দোকানে নিয়ে নিজেরাই শিপিং করে, পর ও আমাকে রেখে ফ্রেন্ডের গাজীপুরের ফ্রেন্ডের বাসায় যায়, আমি কালকে তুমি রেলেও তোমাকে নিয়ে আসবো। অনেক বৃষ্টি থাকে, এত বৃষ্টির সময় কি সিঞ্জি করে নিতে আসেন, অপমানে একটু সাজি জাজকে যখন নিজেতে একটা দিন, তখন সে যে ওর ফুপুকে আমি সালাম করতে যাই, আমি বলি কি দোয়া, হ্যাঁ আপনার মনের আশা বর্ণান, কিন্তু সে জানছে না যে তারই আসলে ভাইয়ের ছিলে। যাই হোক, পরে ওখানে অনেক ওরা এনহ্যান্সমেন্ট করে গাজীপুর সালটাই আমার বিয়ে হয়। বিয়ের হলে তখন কে ছিল বিয়ে? বিয়ে ছিল ওর ফ্রেন্ডরা ছিল, আমার কেউ ছিল না আমার পক্ষে। তখন এক পর্যায়ে কাবিনে টাকা বেশি লিখেছে, 4 লাখ টাকা কাবিন হয়। যা দেখবেন বেশি খুবই খেয়াল করার মতন চিহ্ন হচ্ছে ঘটনা। যদি একদম 2 লাইনে সামাপ করি, উনি যাকে বিয়ে করলেন ওনাদের নিস্তারা ভাড়া দিয়া, যার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল, এই অর্থে বোনের সঙ্গে উনি বাইরে মাঝে মাঝে আউটিং করতাম। তারাও ওনার ফোন ব্যবহার করে এই যে ভদ্রলোককে আপনি বিয়ে করলেন তাকে ফোন দিত। তো এইভাবে আসলে ওনার সঙ্গে কথোপকথন একটা বোঝায় এখন 14 দিন কথোপকথনিত হয়েছে। দৌনিয়ম অনেক বেশি লন্ডি ছিল। ইতিমধ্যে ওনার বাড়ি থেকেও বিয়ে ঠিক করা হয়ে সেটাও ভদ্রলোক জানতে পারেন। জানার পরেও ওনার সাথে ফার্স্ট দেখা হচ্ছে, ইমোশনালি ওনারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, দে উইল লেডি। এবং যেখানে মেয়ে পক্ষের কোনো গার্জিয়ানই উপস্থিত নেই, ছেলের পক্ষের কয়েকটা ফ্রেন্ড আছে। এই বিষয়গুলো খুব খেয়াল করার মতো। আপনারা হয়তো গেস করছেন যে এরপরে কি হবে না হবে, বাট এইগুলো আমাদের প্রত্যেক জীবনে হয়। হওয়ার পরে আসলে কি হয় সেটাও খুবই লেসন আছে আজকে স্টোরিতে। হ্যাঁ বলেন। তারপরে ওখানে নিয়ে যে বিয়ে হয়, তখন ওই কাবিনে টাকা করতে যে টাকা থাকে না, তখন আমার গলার চেন ছিল, চেনটা রেখে আমি ওখান থেকে কিছু লোন করি, যে টাকা আমি পাঠাই দিলে চেনটা নিয়ে দিই। তারপর এইভাবে বিয়ে করে আমরা দুজন একসঙ্গে আসি। আসার পর ওই দিন আমার বোন ছিল না, ওই যে আমার ছেলে পক্ষ দেখার জন্য যে সবাই গেছে, যে ওই দিন বাসা ফাঁকা। তখন আমি বলি কি থাক, হতো দেখ না আমাদের বাসায় যে উঠি। এটা ওদের ওখানে আমরা এক রাত ছিলাম, আমাদের ফ্রেন্ডের এক বাসায় আমাদের থাকতে দিয়েছিল এক রাত। ওরা অনেক ফুল টুল দিয়ে ওখানে অনেক কিছু ওরা সাজায়, আমাদের অনেক বাসর ওটাও ওখানেই করে। আর আমাকে বরণ টরণ করার যেটা, এটা ওরাও করে ওগুলা। তারপরে ফিতা দিয়ে আমাকে ফুল দিয়ে এর গেটরুমে ঢুকায়।
তারপরে আমি পরের দিন আমি চলে আসি। আমি বলি তাহলে আমার বন্ধু বা ভাষায় আমাদের বাসায় যে উঠে অনেক রাত্রে আসে। তারপরে ধানমন্ডি এসে ২৭-এ বসে আমরা ওই যে ফুচকা খেয়ে বাসায় ঢুকি। আবার গিয়েছিলাম কিনা জানি না। তখন বাসায় এসে বাসা বাবার আরেকটা মামী থাকতেন, ওই বাসাতেই বড় বাসা ছিল, আরেকটা রুমে থাকতেন। তখন আমি উঠলে পরে ওই উল্টো করে আমাদেরকে শরবত মিছিল না ও সে একটা শরবতেই আমাকে খাওয়াইছিল মনে আছে। তারপরে আমিও কয়েকদিন রান্না করিনি, ওনরাই রান্না করে দিত পানি। ওনরা বলতে কি ওনরা আপনার হাজবেন্ডের রাত্রে এসেছিল না, তাহলে অন্য পাশে ছিল না। ওই একটা বাসা তো আমাদের সম্পর্ক, ওই আপনারা 2 জন ওখানে থাকি। জি, আমরা হচ্ছে খালাম্মা আমি বিয়ে করছি। তখন বলতেছে নিচে ওরা আত্মীয়। তখন ওনারা চিঙেগা কয়েকদিন থাকার পরে তখন এই মহিলা আমাকে জানে না, তার ছেলে ম্যারিড ছিল কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতো। আবার বোনকে আমি বলেছি অনেক পরে যে মুরব্বী মা ছেলে ছিলাতে না, মানে তারপরে আর কিছু বলে যে তখন আমি বিয়ে হয়ে যাচ্ছি, তখন আমাকে রান্না টান্না কেমন ওজন খাতে খুব আদর যত্ন করছি। মাঝে যায় নিচে আবার ফুকে গে বাবুর উনি গাইলা করছে আমি ডানি না পরে উপরে আজ। তখন আমাদের রুম বাইরের থেকে তালে দেওয়া যে ওরে না, কিন্তু উনি কি বলছে যে ওরা ভিতরে আছে এখন আমাদের দুজন তো অনেক বয়স শুনতে চাচ্ছি কিন্তু বেবিতে পাচ্ছি না, আমাদের ওরা যাচ্ছি না। 12টা দিয়ে পর্যন্তই বাসাতেই ওরা মামে ওর কাজিন ওর ফুপু ওরা বাসাতে। তখন এক পর্যায়ে ওরা কতক্ষণ থাকবে, তখন আরে দিতে যায়। তখন আমরা 12টার সময় বের হয়ে ওর সময় যাই, যে পরে আমি কেন দিনই আমার মনে হয় আমি একটু রেডি হয়ে বের হয়ে যাই। বেশ শাড়িটা আমি পরি, ও পাঞ্জাবি পরে দুজনে পরে আমি বলি কি ওর যে মেয়েটা থাকতো যে আমার সাথেই আর একটা যে থাকে, তখন তো খেলাম মাঝে মেয়েরে। আমি বলি কি আপু আমরা একটু বাড়িতে ঘুরিয়ে আসি, কেন জানি মা মাথায় দেখবো আল্লাহর তরফ থেকে হয়তো বা কার না হলে ওখানে ঘ্যাঞ্জাম হতো পরের দিন। পরে আমার বোনের বাসায় যাই বলেই আমি সরাসরি উঠে যে ওকে আমার বলি নেই যে আমি আমার বোনের বাসায় যাই রিক্সা নিয়ে যাই। আপনারা উঠেছেন কোথায়? আমার ওই যে আরেকটা বোন যে ছিল, জীবনটা কুরিয়ার থাকতো, ওর নানা বিয়ে করে উঠলেন কোথায়? ওই বাসাতেই। নিজের বোনের বাসাতে? জি। ওই বোন জানতো যে আপনারা বিয়ে করে এসেছেন? না, ওই বোন তো যে বললাম না ভালো ছিল না, যে আমার জন্য ছেলে দেখতে গেছিল। বোনের ছেলে একটা ছেলেকে নিয়ে আপনি উঠতেছেন বাসায়, মানুষজন সন্দেহ করবেন আপনারা? না, তখন ওই যে ওই খালাম্মারা ছিল, বলছি আমি যে বিয়ে করছি। খালাম্মা ওতে কোন খালাম্মা? এটা মানে আমার বোন, ওখানে তো বড় ফ্ল্যাট ছিল, দেখা যায় একটা রুমে ওই খালাম্মা, তার মেয়ে ছিল, খালামরা হাজবেন্ড ছিল। খালাম্মাতে কি ধরনের খালাম্মা? ওই বাসা থাকতো না, যে আর কি সাথে ভাড়া থাকতো। জি, আচ্ছা, ভাড়াটিয়া ছিল। আর আমার বোনরা তো সবাই মিট হয়ে গেল আমাদের বাড়িতে ছেলে দেখার জন্য। ফাঁকে তো আমি এটা খারাপ কাজ তো করে ফেললাম। যা হোক, তখন বাসায় উঠি, তখন ওনাকে আমার তো বলাই লাগবে আমি বাসার ভিতরে আসছি, এটা ছেলে, এটাও তো আমি বলবো না। তারপরে আমি 2 দিন না 3 দিনের মাথায় পরে আমার ওই বোনের বাসায় আমি যেয়ে উঠলাম। রাত তখন 12টা 12:30 বাজে, বললাম যে আমি বিয়ে করছি। তখন আর কিছুই বলেনি, আমার বোন হাসলো, কারণ আমি তখন ম্যাচিওর ছিলাম। আর আমি মাঝে আমি ওই যে একটা ব্যাপারে ভাই বোনের উপরে রাগ হয়ে বিয়ে বসতে যে জিলি বলছি, বিয়ের কথা শুনতেই পারতাম না। ঠিক আছে, যা হোক। তারপরে বিয়ে করার পরে এখন পর্যন্ত তারা জানছে, পরে ওরা যে ভিতরে সব আমার শ্বশুরকে ফোন করে বলছে, চাচা শ্বশুর আমি জানি না এগুলো। পরে আমাদেরকে ফোন না, আমি ড্রেস নিতে আসি বাসায়, আমার বোনের বাসায় আমি থাকি। আমার বোন বলে কি যাওয়ার দরকার নেই, ওখানে কে রান্না বড় তোর দিবে, তো এখানেই থাক। পরে আমি ড্রেস আনতে যাই, ওর ড্রেস ওর শোয়ার ড্রেস আমি ব্যাগে নিয়ে আসি। তখন দেখি যে ওর ফুফুতো বোন তালা দিয়ে আইসি গেটে, মেন গেট, কে কিচি গেট, কি ব্যাপার, তালা কে, ওদের বাসায় যাও বলে আপনি চাবি দেন। তার আগে ভাই ওদের বাসায় যাওয়া করে ওরাও এক বাসার দিকে তালা দেয়, কি ব্যাপার। তখন আমাকে ওদের বাসায় আটকানোর পরে ফোন দেয়। ফোন দিলে আমি ফোন দিই, আমার বোন আমার দুল্লাভাই যায়, কিন্তু ও যায় না। গেলে ওখানে দেখি, প্রথমে দেখি ওর দরজা চাচাকে আর আরেকটা 2 চাচা আসছে। পরে 3-4 ঘন্টা আম্মা আমাকে আজে বাজে কথা বলছে। ওর ফুপু এর মাঝে বলে আমাকে, ওই সময়টা আমি শুনি ওর চাচারা বলা যে এই ছিল তো ভালো না, তুমি যে বিয়ে করছো না জেনে, ও তো ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। তখন বলে ওরা, ওই সময় তাকে আমাকে বলে যে একটা ছেলের সাথে অ্যাফেয়ার, ওই ছেলের জন্য গলায় ধরে নিতে চাইছে, কেরোসিন গাড়ি ঠেলাবে, আত্মহত্যা করতে চাইছে। আমি আর কোনো কিছুই বলি না, কিন্তু ভিতরে বলে আল্লাহ এখন আমি কি করব। তখন মেইন লজ্জা পাচ্ছিলাম, ওখানে বোন জামাই ছিল। আমি যদি একা শুনতাম কথাগুলো আমি লজ্জা পেতাম না, কিন্তু কষ্ট পেতাম। কিন্তু আমি মন হচ্ছিল কি আল্লাহ মাটি কিন্তু উড়ে যায়, কারণ ওরা যে ভকাবাজি করতেছে ওগুলো আমার কানা যাচ্ছে না। আমি শুধু কাজে কিন্তু এগুলো আমার বোনগুলো ভাই শুনতেছেন। যাই হোক, তা আমি ওই সময় ফার্স্ট জানি এগুলো। তা এখন আমি কি করি, আমি না কিছুই বলি না। তখন আমার চাচা শ্বশুর আমাকে, যে উনি মারা গেছে, উনি আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন যে মেয়েকে একটা সাথে ধন্যবাদ, এতক্ষণটা তোর এত মানুষ এত কিছু বলছে যে একটা কথাও বসে বলে নাই। তখন আমাকে বললো তোমার মতামত কি। আমি বললাম কি আসলে তো আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি এখন কি বলবো, এটা আমি বলেছি ওকে যে গার্জিয়ানকে করতে, কিন্তু ও গার্জিয়ানের আপনাদের করে না। আমি বলছি আমার গার্জিয়ানের নিরো গার্জিয়ান নিয়ে, কিন্তু ওইগুলা করে না। এক পর্যায়ে আমি বাধ্য হয়েছি ওর সঙ্গে আমি ভুয়েতে বসতে। তখন আমার বোন সব কিছু মিলায় দেখান, ওরা করে ফেলছে। তখন আমার বোন বললো ও তো ম্যাচিয়ে মেরেছে, ও যদি বিয়ে করে একটা খারাপ কাজ করে, যদি খারাপ কাজ করেন না,
ও তো এতদিন ধরে আপনাদের এখানে থাকে, আমার বোন আরেক বোনও তো থাকে, তো এর আগে কি কিছু খারাপ শুনেছেন? বলছে না। তাহলে কি হবে খারাপ বলতেছেন? আমার বোন সে বিয়ে করেছে কারণ খারাপ কাজ করে নাই। সে যদি এর আগেও ট্র্যাক্টর করতো তাহলে বললাম না আসলে আমি জানতাম না আমার বোন খারাপ, কিন্তু আপনারাই তো সার্টিফিকেট দিচ্ছেন যে আমার বোন আগে কিছু খারাপ শুনেন নাই, বা আপনাদেরই ভালো বলছেন, এর আগেও বলছেন, আর আমি নিজেও জানি আমার বোন ভালো। যাই হোক, তখন এক পর্যায়ে আমার চাচা শ্বশুর সার্টিফিকেট দিয়ে আমার শ্বশুরের পারে যে না এরা ভজব ফ্যামিলি, এরা জব করে, সবাই শিক্ষিত, বাবা নেই মেয়ের, কিন্তু এরা ভগ্নিপাইতেও দেখলাম না, এরাও খুব ভালো কথাবার্তা বুঝি মনে হচ্ছে। তখন আমার শ্বশুর ফোন দিল, ঠিক আছে ওদের এভাবে আসার দরকার নেই, ওই দিনই ফোনে তো ওদের একটা অনুষ্ঠান করে নিয়ে আসবো, 3 তলা আমি কমপ্লিট করি, টাইলস বসায়, তারপর ওদেরকে নিয়ে আসবো, ওরা যেন এমনিই নাচ ছুটে আসে। যাক, এটাই ফাইনাল কথা। তখন আমি আমার বাসায় যে রইলাম, এক পর্যায়ে তারপরে এর 15 দিন পরেই আমার শ্বশুর দিন দিবে, বিয়ের দিন ডেট ঠিক হবে। ওই দিন আমার চাচা শ্বশুর যাবে বাসায়, আমার শ্বশুর আবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন, ওখান থেকে আসার সময় সে নৌকায়, একটা নদী পার হইতে হয় গ্রামের বাড়ি থেকে আসার সময়, নৌকা তো ওঠার আগেই সে মনে হয় ওয়াশরুমে চাপে, সাইডে ওয়াশরুম করতে যায়, স্ট্রোক করে।